হ্যালো এভরিওয়ান, নিট এক্সামসে ফিজিক্স একটা নাইটমেয়ার এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক মেডিকো স্টুডেন্টের রয়েছে যারা কিন্তু ফিজিক্সটা কী করে সহজভাবে সলভ করতে হবে সেটা নিয়ে অনেকবার জিজ্ঞেস করেছে যে স্যার কিছু ট্রিক্স বলুন। তো আজ শুধু আমি নই, আমার সাথে স্টুডিওতে আছে অরিত্র আমাদের খুবই ফেভারিট স্টুডেন্ট। ও নিট 2024-এ ফিজিক্সে খুব ভালো একটা স্কোর করেছে, খুব মানে এই যে কোয়েশ্চেন পেপারটা ডিফিকাল্ট তারপরেও ও যে ডিসেন্ট একটা স্কোর করেছে তাই জন্য আমরা সবাই গর্বিত। তো আমি অরিত্রকে আজকে প্রথম জিজ্ঞেস যেটা করবো যে অরিত্র, তুই আমাকে প্রথম বল যে তোর এখন যা সিচুয়েশান আজকের দিনে দাঁড়িয়ে, এই জুন মাসের 1 তারিখে দাঁড়িয়ে, যে এনটিএর যে আনসার কি দিয়ে দিয়েছে, ওয়েমার স্ক্যান্ড ওয়েমারটা দিয়ে দিয়েছে, তো তুই পুরো মিলিয়েছিস, মেলানোর পরে তোর টোটাল কত স্কোর আসছে? আমার 667 আসছে। 667 স্কোর আসছে। ফিজিক্সে কত নম্বর আসছে? ফিজিক্সে 166। ফিজিক্সে 166 আসছে। ফিজিক্সের কোয়েশ্চেন এবছর যথেষ্ট কঠিন ছিল এবং সেখানে 166 স্কোর করা কিন্তু ওয়াজ নট ইজি। তো আমরা ওর থেকে শুনে নিই যে এক্স্যাক্টলি ও কী কী জিনিস ফলো করতো টু ইমপ্রুভ দ্য স্কোর অফ দ্য ফিজিক্স ডিউরিং দ্য প্রিপারেশন ডেজ। তো প্রথম হচ্ছে অরিত্র, আমি তোকে যে জিজ্ঞেস করতে চাইবো যে ফিজিক্স যখন তুই পড়তিস, আমি দেখেছি কিছু বাচ্চার টেন্ডেন্সি থাকে যে এন স্টেজ ফর্মুলাটা মনে রাখবো, ক্যালকুলেটিভ পেপার হলে ওই ফর্মুলাটাকে যেটা একদম ডিরাইভ ফর্মুলা সেটাকে অ্যাপ্লাই করে দেবো এবং অ্যাপ্লাই করে কোয়েশ্চেনটা সলভ করে দেবো। কিছু বাচ্চা আছে না, শুরু থেকে আবার ব্যাপারটাকে সলভ করবো প্রত্যেকটা ক্ষেত্রেই, কোনো খুব বেশি ফর্মুলা বা খুব ডিরাইভ ফর্মুলা খুব বেশি মনে রাখবো না। তুই কোনটা ফলো করতিস? আমি দুটোই ফলো করতাম। কেন আমি প্রথমের দিকে ফর্মুলাগুলো মুখস্থ করে নিতাম আর তারপর দেখতাম অ্যাপ্লাই করে নেবো ওইগুলোকে, আর অ্যান্সারটা বেরিয়ে যাবে। তারপর রিয়েলাইজ করলাম যে এখন নিটে এরকম অনেক কোয়েশ্চেন দিচ্ছে, লাইক অ্যাসারশন রিজন কোয়েশ্চেনস, যেখানে লজিক সেন্সটা লাগে, যার জন্য বেসিক্সটা একদম জানতে হবে। কেন ওটা না জানলে জাস্ট ফর্মুলা মুখস্থ করে করা যাবে না। তাই আমি তারপর ওখানে আবার রিইভ্যালুয়েট করলাম, গিয়ে আবার ফিরে গিয়ে ওগুলোকে আমি বেসিক্স দিয়েও পড়েছিলাম। ওকে সো বেসিক্যালি তুই বলছিস যে দুটো টেকনিকই খুব জরুরি যদি একটা ভালো ফিজিক্সে স্কোর করতে হয়। মানে অনেক সময় এরকমও হবে যে একদম ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে সেখানে হয়তো কুইক সলিউশনে নিয়ে এসে আমি আনসারটা মার্ক করে দিলাম, আবার এরকমও হতে পারে যে থিওরিটা কনসেপ্ট পুরো ক্লিন হতে হবে, তবেই হচ্ছে অ্যাসারশন রিজন মাল্টিপল স্টেটমেন্ট কোয়েশ্চেন যদি ফিজিক্সে যেরকম আসছে সেটাকে সলভ করার জন্য। আচ্ছা, তোকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো অরিত্র, ধর তোকে যদি আমি বলি যে ফিজিক্সের যে ট্রেন্ডটা 2022, 2023 আর 2024-এর কোয়েশ্চেন পেপারের যে ট্রেন্ডটা আছে, সেই ট্রেন্ডটা তোকে যদি বলি কম্পেয়ার করতে, তুই কম্পেয়ার করতে পারবি যে 22, 23 আর 24-এর ফিজিক্স কোয়েশ্চেন পেপারের ট্রেন্ডটা যদি কম্পেয়ার করতে পারি, বা কোয়েশ্চেন প্যাটার্ন কীভাবে চেঞ্জেস হচ্ছে? 22 আর 23-এর ফিজিক্স কোয়েশ্চেনগুলো কম্পারেটিভলি ইজিয়ার ছিল এবছর থেকে। এবছর অনেকগুলো বেসিক কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু ওইগুলো ইজি ছিল না, কেন ওগুলো অনেকটা ইনডেপথে নলেজটা দরকার হবে, আর ওগুলো অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন ছিল যেগুলো অ্যাকচুয়ালি সাবজেক্টের উপর একটা স্ট্রং হোল্ড লাগবে। কিন্তু 2022 আর 23-এ যে কোয়েশ্চেনগুলো ছিল এগুলো একদম ফর্মুলা বেস ছিল, জাস্ট ফর্মুলা লাগালেই 2 মিনিটের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাই এবারটা একটু হার্ড বলা যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখলাম যে সামারি থেকেও কোয়েশ্চেন আসছে, ফিজিক্সের সামারি থেকে অ্যাটমের যে কোয়েশ্চেনটা ছিল ওটা এক্স্যাক্টলি সামারিতে ছিল, তা আবার রিসেন্ট আপডেটেড এনসিইআরটিতে রাইটটা ছিল, ওল্ডার এনসিইআরটিতে ইনকারেক্টটা ছিল। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমি তোকে অরিত্র জিজ্ঞেস করতে চাইবো, এই সেম অ্যানালাইসিসটা তুই আমাকে একটু কেমিস্ট্রির জন্য বলতে পারবি যে 2022, 2023 আর 2024 কেমিস্ট্রি পেপারের ডেপথ বা কেমিস্ট্রি পেপারের ডিফিকাল্টিটা কীভাবে কম্পেয়ার করবি তুই, বা প্যাটার্নটা যদি কোয়েশ্চেনের ফ্রেমিং প্যাটার্নটা? 2022-এ মোটামুটি কোয়েশ্চেনগুলো কম্পারেটিভলি ইজিয়ারই ছিল, ইজিয়ার ছিল যথেষ্ট, মোটামুটি একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর সোজাও ছিল। কিন্তু 23-এ এটা বলবো যে কোয়েশ্চেনগুলো হার্ড করেছিল কম্পারেটিভলি, স্পেশালি সেকশন বি এর কোয়েশ্চেনগুলো যথেষ্ট হার্ড ছিল। কিন্তু 23-এ আবার 2022 এর মডেলে ফিরে গেছে যে ইজি কোয়েশ্চেন দিচ্ছে। সো বেসিক্যালি তুই বলছিস যে 23-এর থেকে মানে 22-এর মতো 24-এর ব্যাপারটা ছিল, কিন্তু 23-এর থেকে সহজ ছিল, এটা তোর ফাইনাল বক্তব্য। আচ্ছা, আর যদি বায়োলজির জন্য তোকে কম্পেয়ার করতে বলি, মানে বায়োলজি যদি 22, 23 এবং 24-কে কম্পেয়ার করতে বলি, প্যাটার্নে কি কমন মানে কম্প্যারিজন বলবি, আর তোর ডিফিকাল্টি লেভেলে কি কম্প্যারিজন বলবি? প্যাটার্নে কমন এটাই যে ডিফিকাল্ট লেভেলে কমন এটাই যে 2022-এ ডিফিকাল্ট লেভেলটা অনেকটাই ছিল বায়োতে, স্পেশালি ওটা যথেষ্ট ভিতরে গিয়ে কোয়েশ্চেন করেছিল, আর এমন অনেক কোয়েশ্চেন ছিল যেগুলো 50-50 হয়, যেগুলো লোকেদের ভুল হওয়ার বেশি চান্স হয়। 23 আর 24-এ মোটামুটি বই থেকে অলমোস্ট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ডাইরেক্ট তুলে দিয়ে দিয়েছে, যেগুলো ভুল হওয়ার চান্স অনেকটা কম, পড়লে ওগুলো বেশি নম্বর ওঠে। তাই 22-এর পেপারটা কঠিন ছিল, কিন্তু 23 আর 24 মোটামুটি ইজি, বায়ো পেপারটা ইজি আসছে, একদমই ঠিক বলেছিস। হ্যাঁ, প্যাটার্নের মধ্যে একটু ম্যাচ দা কলাম এবার বেশি এসেছিল, একটু ইমেজ বেস কোয়েশ্চেন ছিল, যেটা মানে
নিট দেয়নি, এনটিএ নিট অনেক বছর দেয়নি, মানে এআইপিএমটির আমলে আসতো, সেটা আবার আইবিকিউ বা ইমেজ বেসড কোয়েশ্চেন আসা শুরু হয়েছে। তো সেটা একটা নতুন প্র্যাকটিস আবার শুরু করতে হবে সবাইকে, মানে এটা ভুললে চলবে না। আচ্ছা, একটা জিনিস আমি মানে তোর থেকে জানতে চাইবো যে পড়াশোনা, এই যে সবসময় মানে যখনই মানে কথা বলি স্টুডেন্টদের সাথে সবসময় জিজ্ঞেস করে যে স্যার কতক্ষণ পড়বো একটা ব্যাপার থাকে। তো দিনে আমাকে তুই যদি শুধু একটা কথা যে একটা সাবজেক্টকে তুই টানা কতক্ষণ পড়তিস? আমি প্রথমে আমার প্রিপারেশনে আমি চেষ্টা করতাম একটা সাবজেক্টে ধরুন 3-4টে চ্যাপ্টার টানা পড়বো, 4-5 ঘন্টা পড়বো, কিন্তু তারপরে আমি দেখতাম ওটা আমার অ্যাকচুয়ালি আমার এফিশিয়েন্ট হচ্ছে না। কেন 2 ঘন্টার পর আমি মোটামুটি স্পেস আউট হয়ে যেত, আমার মাথা থেকে যেগুলো আগে পড়েছি ওগুলো তো বেরিয়ে যেত, নতুন যেগুলো পড়ছি ওটাও পড়া হতো না, কাজের কাজ কিছু হতো না। ওই কারণে আমি তারপর রিয়েলাইজ করলাম যে আমার লিমিট হলো মোটামুটি 1.5-2 ঘন্টা, তাই আমি 1.5 থেকে 2 ঘন্টায় একটা সাবজেক্ট পড়তাম, তারপর চেঞ্জ করতাম। ভেরি গুড, এটা আমি সবসময় সবাইকেই বলি, মানে তোরাও শুনেছিস যে হচ্ছে আফটার ইচ 2 আওয়ার্স ইউ শুড চেঞ্জ দ্য সাবজেক্ট, কারণ তারপরে যেটা পড়তে থাকি সেটা আর মাথায় ঢোকে না। তো 2 ঘন্টা পর সাবজেক্ট চেঞ্জ কর। তোমাকে যদি পড়তেই হয় আবার সেই সাবজেক্টটা আবার 1 ঘন্টা অন্য সাবজেক্ট পড়ে নিলে তারপর আবার পড়লে সেটা অসুবিধা নেই। ভেরি গুড। আচ্ছা, আর একটা কথা তোকে যদি আমি মানে আমি জানতে চাইছি তোর থেকে, এই যে এক্সাম, আচ্ছা তার আগে আমাকে তুই একটা জিনিস বল যে হচ্ছে একটা দিনে মানে সব সাবজেক্টগুলোই পড়বো, না কোনো একটা দিন শুধু ডেডিকেটেড টু ফিজিক্স, টুমোরো ডেডিকেটেড টু কেমিস্ট্রি, ডে আফটার টুমোরো ডেডিকেটেড টু বায়োলজি, মানে এরকম করাটা তুই করতিস, নাকি হচ্ছে যে একটা দিনেই চেষ্টা করতিস যে সব সাবজেক্টই কম বেশি যাই হোক না কেন এটা অ্যাডজাস্ট করে পড়তে? কোনটা তোর মনে হয়েছিল যে বেশি মানে ইউজফুল এবং তুই কোনটা করতিস? না, আমি রোজই সবকটা সাবজেক্টই পড়তাম। হ্যাঁ, এরকম কিছুদিন হতো যেদিন আমি ফিজিক্সটা একটু বেশি পড়েছি, কিছুদিন বায়োলজিটা বেশি পড়তাম, ফিজিক্স কেমিস্ট্রি কম্পারেটিভলি কম পড়তাম। কিন্তু আমার মতে রোজই সবকটা সাবজেক্ট পড়া উচিত, কেন টাচে থাকা উচিত। এক্স্যাক্টলি, টাচে থাকা যাবে। আর তারপর একটা ব্যাপার হলো নিট ক্লিয়ার করার জন্য আফটার অল সবকটাতেই ভালো নম্বর লাগবে। একটা দিনে নিটের মানে ব্যাপারটা যদি রিহার্সাল হিসেবে ভেবে দেখি তাহলে হচ্ছে এক্সাম ডেটাও এরকম টাইপের, যেখানে একই দিনে 3টে সাবজেক্ট হচ্ছে, নট লাইক দ্য বোর্ড এক্সাম যেখানে হচ্ছে একদিন ডেডিকেটেড টু ফিজিক্স, একদিন ডেডিকেটেড টু কেমিস্ট্রি, ডেডিকেটেড বায়োলজি। তো অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। মানে আমারও মনে হয় এটাই, মানে আমিও সেটাই ভাবছিলাম, তাও তোর থেকে একবার শুনে নিলাম যে এক্স্যাক্টলি মানে কোনটা হওয়া উচিত ফর টিপস টু স্টাডি। আচ্ছা, আর একটা জিনিস তোকে আমি জিজ্ঞেস করবো, এক্সাম মানে মক টেস্ট তো ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট, কিন্তু একটা ব্যাপার হচ্ছে ফুল সিলেবাস মক টেস্ট আর পার্ট টেস্ট। তো পার্ট টেস্ট তো দিলে সবাই ভালো নম্বর পাই, আমরা জানি। পার্ট টেস্টে দিলে যেহেতু এটা লিমিটেড কটা 1-2 চ্যাপ্টার থাকছে, তো পড়ে আসছি, প্রচুর নম্বর পাচ্ছি, সে 300টারই পার্ট টেস্ট হোক, 400ই পার্ট টেস্ট হোক, যাই হোক না কেন। কিন্তু যখন একটা ফুল টেস্ট হচ্ছে, মানে যখন 720 পরীক্ষা হচ্ছে এবং যেখানে মোটামুটি 10 থেকে 20টা চ্যাপ্টার একসাথে নিয়ে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাগুলো যেটা ফুল টেস্ট আমরা বলে থাকি, সেই তো তোর কি মনে হয় যে ফুল টেস্ট যেটা হয় সেগুলো কীরকম মানে ইন্টারভেলে দেওয়া উচিত, মানে কতগুলো কত ফ্রিকুয়েন্টলি দেওয়া উচিত? তো আমি তোর সুবিধার জন্য একটু বলে দিই। প্রথম ধর পুরো মানে 11 মাসের প্রিপারেশন, ধর যারা 1 বছরের জন্য পড়ছে তাদের ক্ষেত্রেই ধরে নিই। তো একটা 1 বছরের প্রিপারেশনে ধর প্রথম 4 মাস, দ্বিতীয় 4 মাস, তৃতীয় 4 মাস, মানে এক্সামের লাস্ট যে কোয়ার্টারটা। তো তুই আমাকে মানে তোকে যদি জিজ্ঞেস করি তুই কোনটাতে কতগুলো করে ফুল সিলেবাস টেস্ট, মানে একসাথে অনেক চ্যাপ্টার নিয়ে একটা পরীক্ষা হচ্ছে, মানে কতগুলো দিতে বলবি আর কি নেক্সট ইয়ারের স্টুডেন্টদেরকে? প্রথম 4 মাস ইন মাই অপিনিয়ন ফুল সিলেবাস টেস্ট দেওয়ার আপাতত কোনো দরকার নেই। রাইট, যদি ইচ্ছা হয় দিতে তাহলে অবশ্যই দিতে পারেন, কিন্তু না হলে দেওয়ার খুব নেসেসারি কিছু নেই। একদমই তাই, একদমই তাই। সেকেন্ড 4 মাস থেকে স্টার্ট করে দিতে হবে ফুল সিলেবাস টেস্টটা দেওয়া, আর হ্যাবিটটা তৈরি করা। মাসে অ্যাটলিস্ট একটা করে ফুল সিলেবাস তো দিতেই হবে নেক্সট 4 মাস। ঠিক। আর তারপর দেখতে হবে 1 মাসে আমি এতগুলো ইমপ্রুভমেন্ট করলাম, আমার মার্কস এত করে বাড়ছে, আর ওটা মোটিভেশন নিয়ে এগিয়ে যেতে হবে। সো বেসিক্যালি ইউ আর সেইং যে হচ্ছে প্রত্যেকটা এক্সাম টু এক্সাম একটা কম্প্যারিজন বিল্ড করতে, যে ফুল সিলেবাস টেস্টের পারফরমেন্সটা কোথায় কত ভুল হচ্ছে, কত ঠিক হচ্ছে, একটা কম্প্যারিজন বিল্ড করতে। আর লাস্ট 4 মাসে যদি বলা হয় যে মানে কতগুলো করে ফুল সিলেবাস টেস্ট দেওয়া উচিত? লাস্ট 4 মাস মোটামুটি প্রত্যেক মাসে দুটো থেকে 3টে তো মিনিমাম দেওয়া উচিত, সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে একটা দেওয়া উচিত। সো বেসিক্যালি লাস্ট 4 মাসে তুই বলছিস যে মাসে 2টোও দেওয়া যেতে পারে, আবার সপ্তাহে একটা করেও দেওয়া যেতে পারে। লাস্টের 4 মাসটা এতটাই ক্রুশিয়াল। অ্যাবসলিউটলি কারেক্ট, আমারও তাই মনে হয়, মানে এই জিনিসটাই। আচ্ছা, আর একটা জিনিস তোর থেকে আমি জানতে চাইবো, যে যখন তুই প্রেপমেডের যে গ্র্যান্ড টেস্টগুলো বাড়িতে দিতিস তখন, বা যখন ধর প্রেপমেডের গ্র্যান্ড টেস্ট এমনিও তুই যদি প্র্যাকটিস করছিস, ধর একটা এক্সামস হলো প্রেপমেডের গ্র্যান্ড টেস্টে, তারপরে গ্র্যান্ড টেস্টটা তুই যখন অ্যানালাইসিস করতিস, কিভাবে অ্যানালাইসিস করতিস? মানে ওই পরীক্ষাগুলো ধর দিয়ে দিলি, দেওয়ার পর ধর ভুলভ্রান্তি হলো, আটকালি কোথাও কিছু পারলি না, তো সেই জায়গাটাতে মানে কিভাবে নিজেকে, মানে সেই জায়গাটা কিভাবে তুই রেকটিফাই করতিস? পেপারের কোয়েশ্চেন্সগুলো যেটা আমি দেখেছি এক্সামগুলো দিয়ে একটু কম্পারেটিভলি হার্ড হতো। নরমাল নিটে যা কোয়েশ্চেন আছে ওর থেকে হার্ড হতো, একটু পরীক্ষায় কিছু কোয়েশ্চেন ডিফিকাল্ট ছিল। ওকে, কিন্তু এবার আমরা এটাও দেখতে পাচ্ছি নিটে ফিজিক্সটা হার্ড এসেছে, আর প্রেপমেডের ফিজিক্সটা এটা হার্ড ছিল,
দ্যান নর্মাল নিট পেপার। Right. ওটা আমাকে হেল্প করেছে এবার নিটের ফিজিক্সে, কেন কোয়েশ্চেনগুলো অনেকটা এটা রিচিকো বলছিল যে হচ্ছে মানে প্রেপমেন্টের ফিজিক্স পেপার থেকে আইডিয়া হয়েছে যে আমার ফিজিক্স কোয়েশ্চেন অ্যাকচুয়াল এক্সামে কঠিন আসতে পারে, এবং ও এটাও আমাকে সেদিন বললো যে হচ্ছে স্যার ওই জন্যই আমি মানে অ্যাকচুয়াল পরীক্ষাতে ওইটাকে ভয় পাইনি, আমি ভেবেছিলাম যে আই হ্যাভ টু কিপ মাই নার্ভ অ্যান্ড আই হ্যাভ টু প্রসিড ফরওয়ার্ড। আচ্ছা, আর কিছু জিনিস যেটা তোর মানে এক্সামটাকে তুই রেকটিফাই করতিস? আর ফিজিক্স আর কেমিস্ট্রিতে যে প্র্যাকটিক্যালগুলো ইনক্লুডেড ছিল ওটা নিয়ে কিরকম কোয়েশ্চেন আসবে ওখানে আমার কোনো আইডিয়া ছিল না আগে, কেন এগুলো তো কোনোদিন আসেনি এক্সামে, না কি এক্সপেক্ট করবো জানি না। কিন্তু প্রেপমেন্টে যে কোয়েশ্চেনগুলো ছিল ওখান থেকে মোটামুটি ডেপথে কোয়েশ্চেন আসতো আর সবকটা টপিকসকে কভার করে আসতো, মানে রাউন্ডেড ছিল ওয়েল কোয়েশ্চেনসগুলো, রাউন্ডেড লেভেল কোয়েশ্চেন ছিল। আর প্র্যাকটিক্যাল থেকে যথেষ্ট ভালো কোয়েশ্চেন আসতো। আর কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো কনসেপ্ট বেসড ছিল, যেটা মানে নর্মাল নোটস পড়া হবে না, বাট ওভারঅল লার্নিংটা চেক করছে। আর ওখান থেকে আমি বুঝতে পারতাম যে আমার এই জায়গায় প্রবলেম আছে, আমাকে এই টপিকসগুলো আবার রিভাইজ করে করতে হবে নেক্সট টেস্টের আগে সেগুলোকে তুই এইভাবে রেকটিফিকেশনস করতিস। আর বায়োলজির কোয়েশ্চেন মানে যেগুলো তোর ভুলভ্রান্তি হতো ডিউরিং দ্য এক্সাম, সেটাকে তুই কীভাবে রেকটিফাই করতিস? বায়োলজিতে আমার যেই কোয়েশ্চেনগুলো ভুল হতো, আমি কেন প্রেপমেন্টে অনেক কোয়েশ্চেন ছিল যেগুলো কনসেপ্ট বেসড, মানে পুরোপুরি মুখস্থ করলে হবে না, ওই কারণে ওই জায়গাগুলো বোঝাটাও ইম্পর্টেন্ট। তাই বায়োতে অনেক সময় আমার এমন অনেক কোয়েশ্চেন আটকে যেত, তারপর সেগুলো আমি আবার আমি আবার পড়তাম, পড়ে বোঝার চেষ্টা করতাম যে আমি কোথায় আটকাচ্ছে, আর ওই টপিকটা আমি আরেকবার বুঝে নিতাম। বুঝে নেওয়ার পরে আমি ওই জায়গাটাকে আরও কিছু ওই রিজিয়নটাকে তুই আরো কিছু ভাবে সলভ করতিস এবং দিয়ে আলটিমেটলি উইক জোনটাকে রিকভার করতিস। আচ্ছা, জাস্ট আমি আরেকটা জিনিসই বলবো যে প্রেপমেন্টের এই যে যখন পরীক্ষাগুলো তুই দিতিস, ধর মক টেস্টগুলো দিচ্ছিস যখন, তখন তোর কীরকম স্কোর আসছিল? আমার স্কোরটা খুব ভালো আসছে না, বাট অন অ্যান অ্যাভারেজ 600, 520, 550, 500 থেকে 600, হ্যাঁ ওই 540-50 করে মক টেস্টে পেতিস, আর ফাইনাল নিটে তো 667। সো বেসিক্যালি মানে বোঝা যাচ্ছে যে ইমপ্রুভমেন্টটা অনেক 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 ভালো হয়েছে। ওয়েল ডান, অনেক ভালো অরিত্র। আচ্ছা, আর একটা কথা অরিত্র তোকে জিজ্ঞেস করবো, আমাদের যে কেয়ার টিম ক্যাপ্টেন, মানে সেই কেয়ার টিম ক্যাপ্টেন্স থেকে তুই যখন কোয়েশ্চেন পেপার বা ধর কোনো একটা কিছু দরকার হলো সেগুলো যখন চাইছিস, এবং সেটা হতে পারে কোনো এক্সামসের রিলেটেড কিছু হতে পারে বা কোনো টিপস রিলেটেড কিছু হতে পারে, তো সেই জায়গাটায় তুই মানে কতটা কি হেল্প পেয়েছিস? ওরা অনেকটা সাপোর্টিভ ছিল, আর ওরা খুব রেসপন্সিভ ছিল আর রেসপন্সিবল ছিল, মানে এমন না ডিলে করতো, যখন কোনো হেল্প চাইতাম তখন অবশ্যই তাড়াতাড়ি হেল্পটা এসে যেত, আমাকে হেল্পের জন্য ওয়েট করতে হতো না, এর জন্য আমার অনেকটা টাইমও বেঁচেছে, এটা প্রিপারেশনে লাগাতে পেরেছি। ওকে, ভেরি গুড। মানে বেসিক্যালি যখন বলেছিস যে আমার এটা দরকার ওটা দরকার, তো প্রেপমেন্টে কেয়ার টিম ক্যাপ্টেন্সরা তোকে সেই অনুযায়ী তোকে সেটা ডেলিভার করে দিচ্ছে অন দ্য রাইট টাইম। ওকে, ভেরি গুড অরিত্র, খুব ভালো লাগলো। সবাই খেয়াল রাখবে যে এক্স্যাক্টলি যে টিপসগুলো দিল, ফিজিক্সের বেসিক কনসেপ্ট ইম্পর্টেন্ট না ফিজিক্সের হচ্ছে ফাইনাল এন্ড স্টেজ ফর্মুলা থেকে সলভ করতে হবে, সেগুলো অরিত্র জানালো। অরিত্র, থ্যাংক ইউ সো মাচ এত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য, নেক্সট জুনিয়রদেরকে এত ইন্সপায়ার করার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার কেরিয়ার। আর সবাইকে এখানে বলেই আজকের ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ইন্টারভিউকে নিয়ে। বাই বাই এভরিওয়ান। ঠিকানা এরকম ক্লাসরুম কোথাও পাবে না, যেখানে শিক্ষক নিট এক্সপার্টস রাই